কল্পনা করুন আপনার হাতে যদি এমন একটি ডায়েরি বা নোটবুক আসে যাতে কেবল কারোর নাম লিখে দিলেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এই সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে ঠিক এমনই এক অলৌকিক ক্ষমতা ও তার পরিণতি নিয়ে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মনস্তাত্ত্বিক টানাপোড়েন, বুদ্ধি আর সাসপেন্সে ভরপুর এক দুর্দান্ত সিনেমা, যেখানে একটি সাধারণ ডায়েরি বদলে দেয় একটি আস্ত শহরের ভবিষ্যৎ। সিনেমার প্রতিটি সিকোয়েন্স এবং প্রতিটি টুইস্ট ঠিক রেখে একদম সহজ ভাষায় আজ আমি পুরো গল্পটি আপনার সামনে ব্রেকডাউন করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের শুরু হয় সিয়াটেল শহরের এক কোলাহলপূর্ণ হাই স্কুল থেকে। চারপাশে সবাই যখন আড্ডা আর হৈহুল্লোড়ে মেতে আছে, ঠিক তখনই আমরা দেখতে পাই আমাদের গল্পের মূল চরিত্র লাইট টার্নারকে। লাইট আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয়, সে অত্যন্ত মেধাবী কিন্তু একা থাকতে পছন্দ করে। সে টাকার বিনিময়ে স্কুলের ব্যাকবেঞ্চার বা অলস ছাত্রদের হোমওয়ার্ক করে দেয়। তো একদিন লাইট যখন মাঠের গ্যালারিতে বসে একা একা নিজের কাজ করছিল, ঠিক তখনই প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আকাশ থেকে আচমকা একটা কালো রঙের রহস্যময় ডায়েরি সোজা এসে পড়ে তার পায়ের কাছে। লাইট কিছুটা অবাক হয়ে ডায়েরিটি হাতে তুলে নেয়। ডায়েরির চামড়ার কভারে বড় বড় অদ্ভুত হরফে লেখা ছিল ডেথ নোট। কৌতূহলবশত লাইট যখন ডায়েরিটির প্রথম পাতাটি খেয়াল করে, সে দেখতে পায় সেখানে বেশ কিছু নিয়ম লেখা আছে, যার মধ্যে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটি হলো এই নোটে যে ব্যক্তির নাম লেখা হবে তার মৃত্যু অবধারিত। লাইট এটা দেখে কিছুটা মুচকি হাসে। সে ভাবে হয়তো কোনো বন্ধু তার সাথে ইয়ার্কি করছে, কিংবা তাকে বোকা বানানোর জন্য এই জাদুকরি ডায়েরিটি এখানে ফেলে গেছে। লাইট যখন তার খাতাটি তার ব্যাগে ঢুকিয়ে রাখছিল, ঠিক তখনই মাঠের ওপাশে একটা ঝামেলা তার চোখে পড়ে। কেনি নামের এক বখাটে ও উদ্ধত ছাত্র এক নিরীহ ছেলেকে বিনা কারণে মারধর করছিল। লাইট নিজের নীতিবোধ থেকে নিজেকে আটকে রাখতে পারেনি। সে কেনিকে থামাতে যায়, কিন্তু কেনি উল্টো লাইটের মুখের উপর এক প্রচন্ড ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। লাইটের ব্যাগের সব হোমওয়ার্ক কাগজপত্র মাটিতে ছড়িয়ে পড়ে। ঠিক ওই মুহূর্তে সেখানে স্কুলের একজন টিচার এসে উপস্থিত হন। টিচার কেনির ক্ষমতার ভয়ে তার কোনো দোষ না দেখে উল্টো লাইটকে অন্যের হোমওয়ার্ক করার অপরাধে শাস্তি হিসেবে ডিটেনশন রুমে পাঠিয়ে দেন। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে স্থানান্তরিত হয় এক ফাঁকা নিস্তব্ধ ডিটেনশন রুমে। লাইট তখন জানালার পাশে একা বসে নিজের অপমানের কথা ভাবছিল। হঠাৎ করেই ঘরের লাইটগুলো যেন কাঁপতে কাঁপতে পুরোপুরি নিভে যায় এবং পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়। লাইট অনুভব করে যে ঘরের তাপমাত্রা আচমকা কমে গেছে এবং সে ঘরে একা নয়। ঘরের এক কোণের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে এক অতি প্রাকৃতিক ভয়ঙ্কর অবয়ব। হ্যাঁ, সে আর কেউ নয়, সে হলো রিও, এক শিনিগামী বা মৃত্যুর দেবতা। তার বিশাল শরীর, গায়ে অদ্ভুত চামড়ার পোশাক, পিঠে কালো ডানা এবং জলজলে লাল চোখ দেখে লাইটের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। রিওক তখন একটি টকটকে লাল আপেল খাচ্ছিল এবং তার গম্ভীর অতি প্রাকৃতিক কণ্ঠে লাইটকে বলে, বইটি খোলো এবং নিয়মগুলো ভালো করে পড়ো লাইট। রিওক তখন জানালার বাইরে ইশারা করে লাইটকে দেখায় যে সেই বখাটে ছেলে কেনি বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রিওক লাইটকে প্ররোচিত করে বলে, যদি বিশ্বাস না হয় তবে ওই ছেলেটির নামটা লিখে পরীক্ষা করেই দেখো না কি হয়, শুধু তার চেহারাটা মনে রেখো। লাইট প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু রিওকের ক্রমাগত মানসিক চাপে পড়ে সে শেষ পর্যন্ত ডেথ নোটে কেনির নাম লিখে দেয় এবং মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করে যে মাথা কেটে যাওয়া। ঠিক পরের মুহূর্তে আমরা দেখতে পাই রাস্তার মোড়ে একটি অবিশ্বাস্য ও রোমহর্ষ ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কেনি একটি মেয়ের সাইকেল আটকে তাকে বিরক্ত করছিল। ঠিক তখনই একটি বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং সেই ট্রাকে রাখা ছিল মই। আর সেই ধাক্কায় মইয়ের একটি ধারালো লোহার অংশ ছিটকে এসে সরাসরি কেনির ঘাড়ের উপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে কেনির মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে। জানালা দিয়ে নিজের চোখে এই লাইভ নৃশংসতা দেখে সে বুঝতে পারে এই ডায়েরিটি কোনো সাধারণ ডায়েরি বা রসিকতা নয়, এটি আসলে এক চরম এবং সর্বনাশা অলৌকিক ক্ষমতার চাবিকাঠি। লাইট দ্রুত ডায়েরিটি ব্যাগে পুরে সোজা দৌড় দিয়ে বাড়ি চলে আসে। এখানে আমরা লাইটের পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারি। লাইটের বাবা জেমস টার্নার হলেন সিয়াটেল পুলিশের একজন অত্যন্ত সৎ ও ডেডিকেটেড
ডেডিকেটেড অফিসার, কিন্তু সৎ অফিসার হলেও লাইটের মনে আইনের প্রতি তীব্র ক্ষোভ ছিল। কারণ কয়েক বছর আগে অ্যান্টনি নামের এক কুখ্যাত অপরাধী লাইটের মাকে নির্মমভাবে খুন করেছিল। কিন্তু আইনের লুপহোল বা ফাঁক গলে এখন পর্যন্ত প্রমাণের অভাবে আদালত অ্যান্টনিকে খালাস করে দেয়। মায়ের খুনিকে এভাবে বুক ফুলিয়ে মুক্ত ঘুরে বেড়াতে দেখে লাইট নিজেকে শান্ত রাখতে পারছিল না। সে ডায়েরির নিয়মগুলো খুঁটিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আইন যা করতে পারেনি সে এই ডেথ নোটের মাধ্যমে তা করবে। লাইট ডায়েরির পাতায় তার মায়ের খুনি অ্যান্টনির নাম লেখে এবং মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করে হার্ট অ্যাটাক। পরের দৃশ্যেই আমরা দেখতে পাই এক দূর শহরের বিলাসবহুল ক্যাসিনোতে বসে থাকা অ্যান্টনি হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করে মেঝেতে লুটিয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা যায়। পরদিন স্কুলে লাইট যখন মাঠের এক কোণে বসে ডেথ নোটের বাকি নিয়মগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ছিল, তখন মিয়া নামের এক চিয়ার লিডার মেয়ে তার সামনে আসে। মিয়া আসলে আগের দিন কেনির মৃত্যুর সময় লাইটের অদ্ভুত আতঙ্কিত আচরণ লক্ষ্য করেছিল এবং লাইটের প্রতি তার কোনো একটা কৌতূহল তৈরি হয়েছিল। মিয়ার সরাসরি প্রশ্নের মুখে লাইট প্রথমে বানিয়ে বলতে চাইলেও সে মনে মনে মিয়াকে পছন্দ করত, তাই সে মিয়াকে বিশ্বাস করে ডেথ নোটের সব সত্যটা খুলে বলে। মিয়া প্রথমে হেসেই উড়িয়ে দেয় এবং বলে, এমন জাদুকরি ডায়েরি শুধুমাত্র রূপকথাতেই হয়, বাস্তবে না। লাইট তখন তাকে হাতে নাতে প্রমাণ দেখানোর জন্য স্কুলের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে টিভি চালু করে। টিভিতে তখন একটি ব্রেকিং নিউজ দেখানো হচ্ছিল, যেখানে এক সশস্ত্র অপরাধী কিছু সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এবং পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। লাইট তখনই ডেথ নোটে সেই অপরাধীর নাম লিখে মৃত্যুর কারণ দেয়, গলায় ফাঁস লেগে মৃত্যু। লাইভ টিভিতেই দেখা যায় অপরাধী হঠাৎ আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং একটি ঝুলন্ত তারের সাথে তার গলা এমনভাবে পেঁচিয়ে যায় যে দম বন্ধ হয়ে সে লাইভ ক্যামেরার সামনেই মারা যায়। নিজের চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখে মিয়া ভয় পাওয়ার বদলে লাইটের এই গডলাইক ক্ষমতার প্রতি দারুণভাবে মুগ্ধ ও আকর্ষিত হয়। সে লাইটকে জড়িয়ে ধরে চুম্বনও করে। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই ডেথ নোটের সাহায্যে পৃথিবীর সমস্ত অপরাধীদের নিশ্চিহ্ন করে এক নতুন, সুন্দর এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তুলবে। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা একটি ছদ্মনাম বেছে নেয়। জাপানি ও রাশিয়ান ভাষায় কিলার শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে তারা নিজেদের নাম দেয় কিরা। এর অল্প কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিন শত শত দাগী অপরাধী, খুনি, ড্রাগ ডিলার, ড্রাগ লর্ড রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে মারা যেতে শুরু করে। বিশ্বজুড়ে মিডিয়ায় চাঞ্চল্য তৈরি হয়। সাধারণ মানুষ কিরাকে কোনো অদৃশ্য ঈশ্বর বা আত্মা হিসেবে গণ্য করতে শুরু করে। এমনকি কিরার সমর্থনে রাস্তার মানুষ স্লোগান দিতে থাকে। কিন্তু অন্যদিকে এই গণমৃত্যু দেখে সারা বিশ্বের সরকার এবং পুলিশ প্রশাসন চরম উদ্বেগে পড়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে থাকা অপরাধীদের কিভাবে একজন ব্যক্তি ঘরে বসে মেরে ফেলছে। এই আন্তর্জাতিক ক্রাইসিস সলভ করার জন্য এন্ট্রি হয় পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং রহস্যময় ডিটেকটিভের, যার নাম কেবল একটি অক্ষরে, তা হলো এল। এল অত্যন্ত অদ্ভুত স্বভাবের একজন মানুষ। সে কখনো জনসম্মুখে নিজের মুখ দেখায় না, সবসময় মুখে কালো কাপড় ঢেকে রাখে, দিন রাত শুধু মিষ্টি বা চকলেট খায়। এল তার বিশ্বস্ত সহযোগী ওয়েটারিকে নিয়ে সিয়াটেলের শহরে চলে আসে, কারণ সে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে অ্যানালাইজ করে বুঝতে পেরেছে যে কিরার প্রথম হত্যাকাণ্ডটি এই সিয়াটেল শহর থেকে শুরু হয়েছিল। তাই এল সিয়াটেল পুলিশ বিভাগে এসে লাইটের বাবা জেমস টার্নারের সাথে একটি গোপন বৈঠক করে। এল জেমসকে জানায় যে কিরা যাদের মারছে তাদের অনেক তথ্য সাধারণ মানুষের জানার কথা নয়, অর্থাৎ কিরা নিশ্চিতভাবেই পুলিশের অভ্যন্তরীণ ডেটাবেস হ্যাক করেছে অথবা পুলিশের খুব কাছের কেউ এই কাজের সাথে যুক্ত। এদিকে লাইট তখন তার বাবার ল্যাপটপ থেকে অপরাধীদের গোপন ফাইল চুরি করছিল। লাইট কিছুটা ভয় পেলেও মিয়া তাকে আরো বেশি উস্কানি দেয়। মিয়ার প্ররোচনায় লাইট আরো বড় বড় অপরাধীদের নাম ডেথ নোটে লিখে দেয়। আর এদিকে এল বুঝতে পারে কিরা তাকে চ্যালেঞ্জ করছে, তাই সে কিরাকে ফাঁদে ফেলার জন্য টিভিতে একটি জরুরি লাইভ ব্রডকাস্টের আয়োজন করে। এল নিজে টিভির সামনে না এসে তার এক প্রতিনিধিকে পাঠায়, যে নিজেকে এল বলে পরিচয় দেয় এবং কিরাকে উদ্দেশ্য করে বলে, কিরা, তুমি ঈশ্বর নও, তুমি একজন কাপুরুষ খনি। সাহস থাকলে এখনই আমাকে মেরে দেখাও। টিভি স্ক্রিনে এই ঘোষণা দেখে মিয়া রেগে গিয়ে লাইটকে বলে ওই ব্যক্তির নাম লিখে দিতে। লাইট প্রথমে দ্বিধায় ছিল যে লোকটা আসলে এল কিনা। এই ঘটনার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
লাইটের বাবা জেমস টার্নার টিভিতে এসে কিরাকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানায় যে পুলিশ তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবে। মিয়া এবার জেমসের নামও ডেথ নোটে লিখতে বলে, কিন্তু লাইট রেগে গিয়ে তা প্রত্যাখ্যান করে, কারণ সে তার বাবাকে কোনোভাবেই মারতে পারবে না। এদিকে এল তার বুদ্ধিমত্তা দিয়ে অনুমান করে যে জেমসের ছেলে লাইটের উপর নজর রাখা দরকার, তাই সে কিছু গোপন FBI এজেন্টকে লাইটের পেছনে লেলিয়ে দেয়। লাইট বুঝতে পারে তাকে অনুসরণ করা হচ্ছে। এদিকে এক কফি শপে বসে থাকার সময় হঠাৎ এল সরাসরি লাইটের সামনে এসে তার সেই চেনাই স্টাইলে বসে পড়ে। এল তার মুখের কাপড় কিছুটা সরিয়ে লাইটকে বলে, হ্যালো লাইট, আমি জানি তুমি কিরা, শুধু উপযুক্ত প্রমাণের অভাব, যা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই সরাসরি হুমকি লাইটকে আরো কোণঠাসা করে দেয়। বাড়িতে ফিরে লাইট টিভিতে দেখতে পায় যে FBI এজেন্টরা তাকে ফলো করছিল তারা সবাই একসাথে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। লাইট স্তব্ধ হয়ে যায়, কারণ বুঝতে পারে এই কাজ মিয়ার। সে মিয়ার কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করলে মিয়া ঠান্ডা মাথায় জানায় যে সে ডেথ নোটের কিছু পাতা ছিঁড়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে এবং নিজেদের বাঁচাতে সে যে কোনো স্তরে যেতে পারে। লাইট বুঝতে পারে মিয়া এখন ক্ষমতার লোভে অন্ধ ও বিপজ্জনক হয়ে উঠেছে। FBI এজেন্টদের এই আকস্মিক মৃত্যুতে এল তার মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগে উন্মাদ হয়ে সরাসরি লাইটকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। লাইট বুঝতে পারে এলকে না থামালে সে নিজে এবং তার বাবা কেউ বাঁচবে না, কিন্তু এল এর আসল নাম কেউ জানে না। নিরুপায় হয়ে লাইট মৃত্যুর দেবতা রিওকের সাহায্য চায়। রিওক জানায় যে সে নিজে নাম বলবে না, তবে এল এর অতীত এবং তার আসল নাম কেবল একজনই জানে, সে হলো তার সহযোগী ওয়াটারি। সে ডেথ নোটে ওয়াটারির নাম লিখে শর্ত দিল যে মৃত্যুর আগে ওয়াটারি নিউ ইয়র্কের সেই পরিত্যক্ত এতিমখানায় যাবে যেখানে এল বড় হয়েছিল, যেখান থেকে এল এর আসল নামের ফাইলটি খুঁজে বের করে লাইটকে ফোনে জানাবে এবং তারপর তার মৃত্যু হবে। হিপনোটাইজড হয়ে ওয়েটারি ঠিক তাই করতে চলে যায়। এল ওয়েটারিকে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। সে নিশ্চিত হয় যে কিরা ওয়েটারিকে কন্ট্রোল করছে। এদিকে এল পুলিশ নিয়ে লাইটের বাড়িতে চড়াও হয় এবং জেমসকে বলে আপনার ছেলেই কিরা, কিন্তু জেমস এলকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে লাইটের ঘরে মিয়া আসে এবং লাইটের হাতে ডেথ নোটের একটি ছেঁড়া পাতা তুলে দেয়। লাইট দেখে সেখানে তার নিজের নাম লেখা রয়েছে এবং মৃত্যুর সময় দেয়া আছে ঠিক রাত 12টা। মিয়া লাইটকে ব্ল্যাকমেল করে বলে, যদি তুমি ডেথ নোটের সম্পূর্ণ মালিকানা আমাকে হস্তান্তর করো তবে আমি এই পাতাটি পুড়িয়ে দেব, না হলে রাত 12টায় তোমার হার্ট অ্যাটাক নিশ্চিত। লাইট স্তব্ধ হয়ে যায় যে তার ভালোবাসার মানুষই আজ তার জীবনের সবচেয়ে বড় শত্রু। এদিকে নিউ ইয়র্কের এতিমখানায় ওয়েটারি এল এর আসল নামের ফাইলটি খুঁজে পেয়ে লাইটকে ফোন করে নামটা বলতে যাবে, ঠিক তখনই ডেথ নোটের নিয়ম অনুযায়ী পুলিশের গুলিতে সে মারা যায়। ফলে এল এর আসল নাম লাইটের আর জানা হলো না। নিজের জীবন বাঁচাতে লাইট মিয়াকে ফোন করে শহরের একটি বিশাল নাগরদোলা বা ফেরিস হুইলের কাছে দেখা করতে বলে। নাগরদোলার একটি বক্সে লাইট ও মিয়া যখন একেবারে উঁচুতে পৌঁছায় তখন লাইট মিয়াকে শেষ সুযোগ দেয় তার নামের পাতাটি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মিয়া জোর করে লাইটের ব্যাগ থেকে ডেথ নোটটি কেড়ে নেয়। ঠিক তখনই লাইট এক রহস্যময় হাসি হেসে বলে, আমি জানতাম তুমি এটাই করবে, তাই আমি আগেই ডেথ নোটে তোমার নাম লিখে রেখেছি। লাইটের শর্ত ছিল মিয়া যদি লাইটের কাছ থেকে ডেথ নোটটি কেড়ে নেয় তবে নাগরদোলাটি ভেঙে পড়বে এবং মিয়ার মৃত্যু হবে। মুহূর্তের মধ্যে ফেরিস হুইলের যন্ত্রাংশ ভেঙে পড়তে শুরু করে। বক্সটি আছড়ে পড়ার সময় মিয়ার হাত থেকে ডেথ নোটটি নিচে একটি জলাশয়ে পড়ে যায়। মিয়া সোজা একটা লোহার পিলারের উপর পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। আর লাইট গিয়ে পড়ে পানিতে। আর এখানেই প্রকাশ পায় লাইটের আসল মাস্টারমাইন্ড প্ল্যান, যা দর্শক হিসেবে আমাদেরকেও চমকে দেয়। লাইট আসলে আগে থেকেই ডেথ নোটে অন্য একটি অপরাধীর নাম লিখে রেখেছিল এবং তাকে নির্দেশ দিয়েছিল যে সে লাইটকে পানি থেকে উদ্ধার করবে, মিয়ার কাছে থাকা লাইটের নামের পাতাটি পুড়িয়ে দেবে এবং লাইটকে হাসপাতালে ভর্তি করে নিজে মারা যাবে। পরিকল্পনা অনুযায়ী ঠিক তাই ঘটে এবং লাইট রাত 12টার মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যায়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এল পাগলের মতো লাইটের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে লাইটের ঘরের ভেন্টিলেশনের ভেতর থেকে ডেথ নোটের একটি অবশিষ্ট ছেঁড়া পাতা খুঁজে পায়। এল বুঝতে পারে এই পাতায় নাম লিখে সে লাইটকে শাস্তি দিতে পারবে। সে পাতার দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রতিশোধের হাসি হাসে। এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা লাইটের সামনে তার বাবা জেমস এসে বসেন। জেমস ততক্ষণে সব প্রমাণ পেয়ে বুঝে গেছেন যে তার ছেলেই কিরা, কিন্তু তিনি আবেগপ্রবণ হয়ে বলেন যে তিনি তার ছেলেকে বাঁচাবেন।
কিন্তু ঠিক তখনই ঘরের অন্ধকার কোণ থেকে আবির্ভূত হয় মৃত্যুর দেবতা রিয়ক। সে তার সেই চেনা ভয়ঙ্কর হাসি হেসে লাইটকে বলে, মানুষ আসলেই খুব আকর্ষণীয় জীব, তুমি ভালো খেলেছো লাইট। আর এই রিয়কের এই অট্টহাসির সাথেই সিনেমার দৃশ্যটি শেষ হয়ে যায়। এবং আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমাদের চ্যানেল সিনেছন্দকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।